ঋণ খেলাপিরা হলো জাতির শত্রু, দেশের শত্রু, অর্থনৈতিক শত্রু। সুতরাং এদেরকে নির্বাচন কমিশন বয়কট করতে পারে না, জনগণের বয়কট করা উচিত। ঋণ খেলাপিরা শুধু ঋণ খেলাপি না, তারা কিন্তু বিল খেলাপিও। এটা আবার কেউ বলে না। বিল খেলাপি মানে এই যারা হাজার কোটি টাকা ঋণ খেলাপি যাই দেখেন তাদের 200-400 কোটি টাকা আছে বিদ্যুৎ এবং তিতাসের গ্যাস বিল বাকি। তার মানে তারা ব্যাংকের টাকাও মাইরা খাইছে, তিতাস এবং ওই যে আপনার ডেস্কো বা পিডিবি টাকাও মাইরা খাইছে। এরা হচ্ছে সেই খাদক এবং এরা এমপি হইয়া এই আগামী মানে সামনে সুযোগ পাইলে তারা আবারও যে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক এরকম প্রার্থী আছে ৬৭ জন। আমি ওনার সাথে, এটা আমি না, এটা সবাই একমত, বিভিন্ন মিডিয়া আসছে। নির্বাচন কমিশনও এ ব্যাপারে আপত্তি দেওয়া হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন এগুলো কোনো তোয়াক্কাই করে নাই। আসলে ঋণ খেলাপিটা শুনতে যতটা খারাপ, এটার ব্যাখ্যা বা এটা ডেপথ অনেক বেশি। ঋণ খেলাপি মানে আমরা ধরি নিই সে ব্যাংকের লোন নিয়েছে, টাকা ফেরত দিতে পারে নাই। প্রশ্ন হলো এরা টাকা কি ফেরত দিতে পারে নাই নাকি টাকা ফেরত দেয় নাই? আমি তো বিভিন্ন কর্পোরেটের সাথে জড়িত ছিলাম একসময়। তো এগুলো আসলে ঋণ খেলাপিদেরকে যদি সবাই না হলেও বড় একটা অংশকে যদি বলেন যে তারা বড় চোর, তাতে দোষের কিছু নেই। ১ নাম্বার। ২ হলো ঋণ খেলাপিরা শুধু ঋণ খেলাপি না, তারা কিন্তু বিল খেলাপিও। এটা আবার কেউ বলে না। বিল খেলাপি মানে এই যারা হাজার কোটি টাকা ঋণ খেলাপি যাই দেখেন তাদের 200-400 কোটি টাকা আছে বিদ্যুৎ এবং তিতাসের গ্যাস বিল বাকি। তার মানে তারা ব্যাংকের টাকাও মাইরা খাইছে, তিতাস এবং ওই যে আপনার ডেস্কো বা পিডিবি টাকাও মাইরা খাইছে। এরা হচ্ছে সেই খাদক এবং এরা এমপি হইয়া এই আগামী মানে সামনে সুযোগ পাইলে তারা আবারও মাইরা খাবে। আগে ১,০০০ কোটি টাকা ঋণ খেলাপি ছিল, কোন রকম যদি এবার ৫০ কোটি টাকা খরচ করে যদি এমপি আবার হতে পারে তাহলে পরের ৫-১০ পরে আপনি লিখে রাখেন মনির ভাই, এদের এক একজনের ঋণ খেলাপি যদি দ্বিগুণ না হয়, অর্থাৎ ১,০০০ কোটি থাকলে ২,০০০ হবে, ৫,০০০ কোটি টাকা ঋণ খেলাপি থাকলে হবে ১০,০০০ কোটি টাকা। সালমান এফ রহমান, এস আলমরা, তারা আওয়ামী লীগ সরকার আমলে সালমান এফ রহমানের লোন ছিল ৫,০০০ কোটি টাকা। ৫,৫০০ কোটি টাকা লোন ছিল সালমান এফ রহমানের। আর সে সালমান এফ রহমান যখন আওয়ামী লীগ বিদায় নিয়েছে তার লোনের পরিমাণ হচ্ছে ৬৫,০০০ কোটি টাকা। এই এখন যারা ঋণ খেলাপি এমপি, এরা যদি এত ১৫ বছর পরে যদি এরা এত ক্ষমতায় আসতে চায়, এরা যদি একবার আসতে পারে তাহলে এরা প্রত্যেকে এক একজন সালমান এফ রহমান হওয়ার চেষ্টা করবে। তো সুতরাং এই ঋণ খেলাপিরা হলো জাতির শত্রু, দেশের শত্রু, অর্থনৈতিক শত্রু। সুতরাং এদেরকে নির্বাচন কমিশন বয়কট করতে পারে না, জনগণের বয়কট করা উচিত। নাম্বার ২ হলো দ্বৈত নাগরিক। যে লোক দ্বৈত নাগরিক অপরাধ দুইটা। একটা অপরাধ হলো সে বাংলাদেশের নাগরিক ভিন্ন দেশে সে নাগরিকত্ব নিয়ে রাখছে, অর্থাৎ তারে জিজ্ঞাসা করলে কোন দেশের নাগরিক সে কোনটা বলবে, যেটা সংবিধানে স্পষ্ট বলা আছে যে ভিন্ন দেশের নাগরিকরা বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য হতে পারবে না। এগুলো অনেক প্রশ্ন আসবে ভাই নির্বাচনের পরে, কিন্তু ততক্ষণে ঘটনা অনেক ঘটে যাবে। ২ হলো যে আরেকটা বড় অপরাধ, অনেকে সেটা ডিক্লারেশনই দেয় নাই যে সে দ্বৈত নাগরিক। এই যে একটা বড় ধরনের তথ্যের মিসম্যাচ থাকা অবস্থায় নির্বাচন কমিশন এগুলোকে ওভারলুক করে গেছে। আমি জানি না এই নির্বাচন কমিশন আগের অন্যরা, ওই যে একটা গল্প শুনেছিলাম, তো ওই যে রাজা, ওই যে কি বলে সিংহ আর শিয়াল আর ইয়ার গল্প। তো সিংহরে বলছিল শিয়াল, বলছিল মহারাজ আমি তো শিক্ষা নিয়েছি যে একটু আগে শিয়ালের মানে যে কি বলে কল্লা দিয়ে গেছে। তো আমাদের নির্বাচন কমিশন তো শিক্ষা নেয় নাই আগের নির্বাচন কমিশনারও, যে উনি যে এখন বর্তমানে কেরানীগঞ্জ জেলখানায় আছে, এটা ওর দিকে ওনাদের শিক্ষা হয় নাই। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এটা হচ্ছে ইতিহাসের শিক্ষা। দেখা যাক সামনে কি ঘটে, কেন ওনরা এইভাবে ৬৭ জন প্রার্থীকে ওনরা বৈধতা দিল। যাই হোক গেল। এরপর আরেক ভাই প্রশ্ন করছেন যে ডাক্তার তাহেরের একটা কথা বলছে, এই কথাটা এই যে এখন এই কয়দিন পা ধরো বাকি ৫ বছর জনগণ আমাদের পা ধরবে, এইটা হলো প্রায় ৩ মাস আগের একটা কথা। এই কথাটা একজন উপজেলা পর্যায়ের বিএনপির এক নেতা বলেছিল, সেইটাকে এখন এআইটিআই দিয়ে এখন বড় বড় নেতাদের লাগানো হয়েছে এবং জনাব তারেক রহমানও বরিশালের জনসভা সেটা আবার কোট করছে, যেটা খুবই দুঃখজনক। ওনার উচিত ছিল এটা যাচাই করে বলা। এটা কোন দলের কেন্দ্রীয় নেতা এটা বলে নাই, দুই দলকে বলছে। এটা ৩ মাস আগে আমি নিজে দেখেছি। এটা ছিল একটা একেবারে তৃতীয় পর্যায়ের একজন নেতার বক্তব্য।
সুতরাং এটা একটা মিথ্যাচার। এগুলা আপনারা ফেসবুকের এই ভিডিওগুলো দেখে এগুলা বিভ্রান্ত হবেন না, এগুলো আগে জেনে নেবেন যে এটা সঠিক কিনা। এরপর আসেন যে আমি এই আলোচনার কথা বলি, ভাইদের কথা, যে একটা কথা বলা হয়েছে, আমাদের ভাই বলেছেন যে এই নির্বাচনের অংশগ্রহণমূলক না। আরেকটা কথা বলেছেন ভাই পাটোয়ারি ভাই, যে এই নির্বাচনে সে আগের মতো আনন্দ নেই। আমি জানি না ওনার আনন্দ কোথায় গেল। এই নির্বাচনটা, হ্যাঁ, 29 সালে হওয়ার কথা ছিল, সেইটা আগে হয়ে গেছে। আমি জানি না তাতে ওনার কষ্ট কোথায়। আর অংশগ্রহণমূলক হচ্ছে না মানে কি? 50টা দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে, একমাত্র আওয়ামী লীগ নাই। এখন আওয়ামী লীগ না থাকার কারণে যদি অংশগ্রহণমূলক না হয়, আর যদি আনন্দ না থাকে নির্বাচনে, তাহলে আগের 3টে নির্বাচন হয়তো আনন্দ ছিল এবং সেগুলো অংশগ্রহণমূলক ছিল কিনা সেটা তো জনগণ বলবে। সুতরাং এইটাকে অংশগ্রহণমূলক এবং আনন্দ নাই, এইটা একজন জুলাই আন্দোলন পরবর্তী আমরা এটা বলতে পারি না। এরপর আসেন এই যে গত কয়েকদিন ধরে যে এই যে কিংস পার্টির কথা বলা হয়, যে এনসিপি নাকি কিংস পার্টি। আমি তো দেখছি আজকে সারা দেশে বিএনপি কিংস পার্টিতে পরিণত হয়ে গেছে। তারা সারা দেশে যেভাবে বিরোধী মতের উপরে যে মব সৃষ্টি করছে, যে ত্রাস সৃষ্টি করছে, কার পকেটে কয় টাকা আছে হাইজ্যাকারের মতো রীতিমতো সেগুলো পকেট চেক করে করে ধৈরা ধৈরা তারপর তাদেরকে হেনস্থা করছে, এটা কিংস পার্টিরই তো লক্ষণ। মনে হচ্ছে তারা কালকে ক্ষমতায় এসে যাচ্ছে। এই আচরণের কারণেই তাদের এই ভরাডুবি হবে। গত 1.5 বছরে আচরণের কারণেই তাদের সেই 80% থেকে তারা এখন বিলো 40-তে নেমে আসছে। তাদের এখনো যদি এটা চেঞ্জ না করে, জনগণ সিদ্ধান্ত নেওয়ার কিন্তু এখনো সময় যায় নাই। আমি বলবো তাদের সংশোধন হইতে। রাজনীতি আগামী 5 বছরের জন্য না, রাজনীতি কিন্তু অনেক দিনের জন্য। একটা দল, ব্যক্তিগুলো সব হয়তো দুনিয়ায় থাকবে না, কিন্তু দলটা থেকে যাবে। বিএনপিও থাকবে, জামাতও থাকবে। তাদের নেতৃবৃন্দের, তাদের দলের কর্মীদের দায়িত্বশীল আচরণ করা উচিত, যাতে আওয়ামী লীগের মতো পরিণত কোনো দলের আর না ঘটে বাংলাদেশে। এরকম ফেসিস্ট হওয়ার চেষ্টা যেন কেউ না করে। আজকে সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিণতির অবনতি হয়েছে, টিভি খুললে যেভাবে টাকা টাকা, মনে হয় যেন আরেকটা দল টাকা ছাড়া নির্বাচন করছে, আরেকটা দলের অর্থ ছাড়া নির্বাচন করছে। কি আশ্চর্যের বিষয়! এভাবে একটা দলের 2-5,000 টাকা 10,000 টাকা করছে, আবার আরেকটা দলকে ছেড়ে দিচ্ছে দলের নেতা কর্মীদের, তাও আবার মিডিয়ায় দেখতে পাচ্ছি। মানে কি, তাহলে কি দাঁড়ালো? জনগণ কিন্তু সবেই, আমরা এখানে যদি যারা আছি, আমরা যদি অনেক কিছু ওভারলুক করেও যাই ভাই, আমি শ্রদ্ধা রেখে বলছি আপনাদের প্রতি, সম্মানিত মেহমানদের প্রতি, যে আমরা যদি অনেক কিছু আজকে এখানে নাও বলি, কিছু যায় আসে না। কালকের ফলাফল, ভোটের কোনো পরিবর্তন কতটুকু হবে আমি জানি না। মানুষ সব এখন মিডিয়া, মানুষের হাতে হাতে মিডিয়া। বাংলাদেশে 13 কোটি মানুষ এখন সোশ্যাল মিডিয়া চালায়। সুতরাং ওই যমুনা টিভি কি দিল, এইটার উপরেই সবকিছু নির্ভর করবে না। একটু আগে দেখেছি কারা কারা সেগুলোর এই মিডিয়া কারসাজি করছে, তাদের নামও প্রকাশ হচ্ছে, এবং প্রশাসনও কোন এসপি কি করছে তাও প্রকাশ হচ্ছে। কোনো কিছু গোপন থাকবে না ভাই। এবং মোবাইল তো নিয়েই যাবে কালকে। এবার জেনজিরা তো মোবাইল হাতে নিয়ে ভোট দিতে যাবে, ভোট দিবে আর সেলফি তুলবে। 4 কোটি নতুন ভোটার, মনে রাখতে হবে, 4 কোটি নতুন ভোটার, যাদের বয়স বিলো 35, অর্থাৎ 35 বছরের নিচে যাদের বয়স, তারা কালকে প্রথমবার ভোট দিবে। সুতরাং তাদেরকে ভুলভাল বোঝানো যাবে না। তারা এই মোবাইল চালাইয়াই তাদেরকে অনেক ক্রিটিসাইজ করা হয়েছে যে এই জেনজিরা খালি থাকে স্মার্টফোন লইয়া, টিকটকার। এই টিকটকাররাই কিন্তু 24 জুলাই আন্দোলনের মাধ্যমে 36 জুলাই দেশকে স্বাধীন করেছে। ফ্যাসিস্টকে দেশকে পালাতে বাধ্য হয়েছে দেশ থেকে। যদি আরেকবার কালকে যদি আবার কোনো ফেসিবাদী কিংবা কোনো মিডিয়া কু কিংবা কোনো প্রশাসনিক কু তৈরি করা হয়, তাহলে কালকেই কিন্তু বাংলাদেশের জীবনের শেষ দিন না। এই আন্দোলন কালকেই তৈরি হবে না পরশু হবে আমি জানি না, কিন্তু এই ছাত্র জনতা আবার জেগে উঠবে তাহলে, এবং সেইটার জন্য তারাই দায়ী থাকবে। সুতরাং আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বলবো, আমরা আগামীকাল একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। দুই দলের প্রার্থীদের সহ অবস্থান আমরা দেখতে চাই। দুইটা দলের নির্বাচনে হাড্ডাহাড্ডি হবে কি হবে না সেটা কালকেই দেখব। সেটা নিয়ে আর এখন আর আলোচনা খুব জরুরি, আমাদের আর ইম্পর্টেন্স নাই, কারণ অলরেডি ফিল্ডই বলে দিয়েছে
বিভিন্ন জায়গায় তাদের দলের অবস্থান বলে দিচ্ছে। সুতরাং এই বিএনপি একটি আন্দোলনমুখী দল কিনা এই ভাই বললেন যে বিএনপি একটি আন্দোলনমুখী দল। আমরা দেখেছি বিএনপি গত জুলাই আন্দোলনের সময় বলছে আমরা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে আমরা নাই। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম বলেছিলেন, এগুলা সেই ভিডিওগুলো এখনো ফেসবুকে আছে, এগুলো আমরা এখনো দেখতে পাই। সুতরাং আন্দোলনমুখী কোন দল আর কোন দল না সেটা কালকে জনগণ প্রমাণ করবে এবং 4 কোটি জেনজি তাদের কালকে সঠিক মতামত, এই জেনজিরা আপনার আমার কথায় ভোট দেয় না, এরা কালকে সঠিক সিদ্ধান্ত নিবে এবং আগামীর বাংলাদেশ একটি ন্যায় ইনসাফপূর্ণ বৈষম্যহীন একটি বাংলাদেশ, যাদের হাতে নিরাপদ, যাদের হাতে সংস্কার, যাদের হাতে একটা কল্যাণ রাষ্ট্র, তাদের হাতেই তারা আগামীকাল তুলে দিবে এবং সব দলের সহাবস্থানে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমি প্রত্যাশা রাখি। ধন্যবাদ।